বাংলার প্রথম রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার রাজ্য ভেঙে পড়ে কানৌজ সাম্রাজ্য এবং কামরূপ রাজ্যের বিরাট শত্রু বাহিনীর চাপে। শশাঙ্কের রাজ্য ভেঙে পড়ার পর বাংলার মানুষ ঢুকে গেল ১০০ বছরের এক অশান্ত ও অন্ধকার যুগে, যা মৎস্যন্যায় নামে পরিচিত। মাছের আইনের মতো যেখানে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, সেই সময়ের বাংলাও হয়ে গেল এমন এক দেশ যেখানে শক্তিশালী লোকেরা দুর্বলদের ধ্বংস করত, আর কোনো আইনের শাসন ছিল না। বাংলার রাজনৈতিক অস্তিত্বের শেষ চিহ্নগুলো ছিল উত্তর পশ্চিমের গৌড় এবং দক্ষিণ উপকূলের বঙ্গ এলাকায়। এই সময়ের মধ্যেই একটি বৌদ্ধ পরিবার বসবাস শুরু করেছিল এক বনঝোপের ঝাড়ে, সবুজে ঘেরা গ্রামের মাটিতে বরেন্দ্র এলাকায়। সেখানে বাপ্পতা এবং তার বাবা দায়িত্ব বিষ্ণুর ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন তাদের পরিবারের নতুন প্রজন্মের আগমনের জন্য। সেখানে বাপ্পতা এবং তার বাবা দৈত্য বিষ্ণু ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন তাদের পরিবারের নতুন প্রজন্মের আগমনের জন্য। এক শিশুর জোরালো কান্না উঠল। বাপ্পতা ও দৈত্য বিষ্ণুর চোখ আনন্দে ভরে গেল। বিখ্যাত জ্ঞানীর মতো বুদ্ধিমান দৈত্য বিষ্ণু শিশুটিকে পরীক্ষা করলেন। তিব্বতের ষোড়শ শতকের বৌদ্ধ পণ্ডিত তারানাথের বর্ণনা অনুযায়ী শিশুটির শরীরে শুভ লক্ষণ পাওয়া গিয়েছিল। ছেলেটির দেহে নাকি ছিল শুভ লক্ষণ, যেমন লম্বা পায়ের গোড়া, লম্বা আঙুল, বড় জিভ, সোনার মতো রং এবং নীল চোখ। বলা হয় যার দেহে এই শুভ লক্ষণ থাকে তার জীবনে শুধু দুটি পথ খোলা থাকে। এক হলো মহান রাজার পথ, আরেকটি হলো সম্পূর্ণ বোধিপ্রাপ্ত বুদ্ধের পথ। ছেলেটির বাবা ও দাদু দুজনেই তার উপর খুব আগ্রহী ছিলেন। বাপ্পতা তাকে যুদ্ধ শেখাতেন আর দৈত্য বিষ্ণু তাকে ধর্ম শেখাতেন। ছেলেটি তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চারপাশের পৃথিবীর দিকে তাকায়। সব জায়গায় যুদ্ধ চলছে, তবু একজন রাজা আছেন যার ছায়া সবার থেকে বেশি। যশোভর্মা, যাকে কেউ কেউ বিষ্ণুর অবতার বলে বিশ্বাস করত, তিনি ছিলেন কানৌজের রাজা। শক্তিশালী সেনা নিয়ে তিনি উত্তর ভারতের বড় একটি অংশ জয় করলেন আর পরে পৌঁছলেন গৌড়ে। গৌড়, যা এখনও বাংলার সাংস্কৃতিক হৃদয়, যশোভর্মার বিজয়যাত্রার পথে এক শক্তিশালী শহর রাজ্য হিসেবে অবস্থান করছিল। গৌড়ের নতুন রাজা বাংলা ও মগধের নেতাদের ডাকলেন যশোভর্মার বিরুদ্ধে একজোট গড়তে। বাংলা ও মগধের সেনা নিয়ে শক্তিশালী হয়ে গৌড়ের রাজা জোটের নেতৃত্বে নিলেন যশোভর্মার বিরুদ্ধে অভিযান করতে। কিন্তু যখন যশোভর্মার বিশাল সেনার খবর এলো, অনেক রাজাই ভয় পেয়ে তাদের সেনা নিয়ে পালালো। গৌড়ের রাজা অবিরত অগ্রসর হলেন আর তার সেনারা তার সঙ্গে অবিচলভাবে দাঁড়িয়ে রইল। ভীত রাজারা পিছন থেকে যুদ্ধের দিকে তাকিয়ে অপরাধ বোধে ভুগল। গৌড়ের রাজা যুদ্ধক্ষেত্রে যশোভর্মার মুখোমুখি হলেন। যুদ্ধ যদিও যশোভর্মার পক্ষে ছিল, তবুও গৌড়ের রাজার সাহস ও বীরত্ব অন্যদের যুদ্ধে যোগ দিতে উৎসাহিত করল। জয় সবসময় শক্তির দিকে থাকে, কে ঠিক আর কে ভুল তা যুদ্ধের কাছে কোনো ব্যাপার নয়। শেষ পর্যন্ত যুদ্ধ যশোভর্মার পক্ষে গিয়ে পড়ে আর তিনি গৌড়ের রাজাকে হত্যা করেন। গৌড়ের রাজাকে হত্যা করাকে যশোভর্মা তার সর্বশ্রেষ্ঠ অর্জন হিসেবে ধরেন। তিনি তার দরবার কবিকে বাক্পতিরাজকে তার বীরগাথা লিখতে বলেন। সেই কবিতার নাম রাখা হয় গৌরবধ, মানে গৌড়ের রাজাকে বধ করা। যশোভর্মা তার বিজয়যাত্রার গতি চালিয়ে নিয়ে যান দক্ষিণের উপকূল পর্যন্ত, আর সেখানে তিনি বঙ্গের রাজাকে পরাজিত করেন। যশোভর্মা বঙ্গের মানুষকে তার সামনে নতশির করতে বলেন। বলা হয় তাদের মুখ হলুদ হয়ে গেল, কারণ তারা এই ধরনের সম্মান প্রদর্শনের কাজে অভ্যস্ত ছিল না। যশোভর্মা বঙ্গের মানুষকে লজ্জিত করে নিজের শাসনকে মজবুত করলেন। যশোভর্মা পুরস্কার হিসেবে একটি হরেম নিলেন, যাতে তার পরাজিত শত্রুদের স্ত্রীগণ ছিল। গৌরবধ, যা যশোভর্মাকে বড় করার জন্য লেখা হয়েছিল, বলছে কিভাবে এই মহিলাদের চোখে জল পড়ছিল, কারণ ভয়ে তারা রাজাকে সেবা করতে বাধ্য হয়েছিল। এই সময়ের নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ছেলেটি তার জীবন ধর্মের কাজে দিয়ে চণ্ডীর ভক্ত হইতে চাইল। চণ্ডী হলো এক নারী বৌদ্ধ দেবী, যাকে উপাসনা করা হয় কারণ সে তার ভক্তদের বুদ্ধ প্রাপ্তিতে সহজ পথ দিতে পারে। ছেলেটি তার সেরা বছরগুলো চণ্ডীর সেবায় এবং তার বজ্রযান বৌদ্ধ ধারণা বিকাশে কাটিয়েছিল। তিনি তার ভক্তি, ভালো চরিত্র এবং শিক্ষার জন্য দূর দূরান্তে পরিচিত হয়ে গেলেন। যখন তিনি আইনহীন বাংলার ভূমিতে ভ্রমণ করতেন, তিনি সঙ্গে একটি কাঠের দণ্ড নিয়ে চলতেন। তার শৈশবের শিক্ষা তাকে দুর্যোগ এবং চোরদের থেকে নিজেকে রক্ষা করতে শিখিয়েছিল। যখন তিনি মানুষকে বৌদ্ধ ধর্ম শেখাতেন, তিনি পরিচিত হয়ে গেলেন এই ভূমির রাস্তা, নদী এবং পৃথিবীর সঙ্গে, যা একসময় মহান শশাঙ্ক শাসন করতেন।
ছেলেটির ভ্রমণ তাকে বাংলার সব দিক থেকে খবর পাওয়ার সুযোগ দিয়েছিল। কাশ্মীর থেকে সমস্যা উৎপন্ন হলো। কার্কট সম্রাট ললিতাদিত্য পুরো বিশ্ব জয় করতে ইচ্ছুক। ললিতাদিত্যর সময়ে অনেক লোক বিশ্বাস করত যে তিনি অলৌকিক কাজ করতে পারেন, আর দেবতারা তার প্রতিটি কথার জন্য সেবা দিতে প্রস্তুত থাকেন। ললিতাদিত্য উত্তর ভারতের বড় অংশ জয় করলেন, যা অবশ্যই তাকে যশোবর্মার সঙ্গে সংঘর্ষে নিয়ে এলো। যখন যশোবর্মার সেনা ব্যস্ত ছিল, তখন গৌড়ের নতুন রাজা শাসন ধরেন। ললিতাদিত্য দুজনের মধ্যে শক্তিশালী প্রমাণিত হলেন, আর যশোবর্মাকে অধীনস্থ করতে পারলেন। কাশ্মীরে ফিরে এসে ললিতাদিত্য গৌড় নিয়ে ভাবছেন। যখন গৌড়ের রাজা নামমাত্রভাবে ললিতাদিত্যকে শাসনমান দেখিয়েছিলেন, তখনও ললিতাদিত্য নিশ্চয়ই শান্তি পাননি। জানেন যে গৌড় যখন ইচ্ছা তার বিরুদ্ধে উঠতে পারে। তিনি একটি পরিকল্পনা তৈরি করেন আর গৌড়ে একটি বার্তা পাঠান বিষ্ণু দেবতার মূর্তি নিয়ে। ললিতাদিত্যর দূত গৌড়ের রাজার সামনে পৌঁছলেন আর বললেন যে সম্রাট ললিতাদিত্য তার সাথে কাশ্মীরে দেখা করতে চান। নিরাপত্তার চিন্তা দূর করতে দূত মূর্তি তুলে বললেন যে ললিতাদিত্য এই মূর্তির উপর শপথ নিয়েছেন যে গৌড়ের রাজাকে কোনো ক্ষতি হতে দিবে না। তারপর গৌড়ের রাজা দেখা করতে সম্মতি জানালেন। কিন্তু কাশ্মীরের পথে ত্রিগ্রামী নামক এক জায়গায় গৌড়ের রাজাকে ললিতাদিত্য দ্বারা পাঠানো হত্যাকারীরা আক্রমণ করে মেরে ফেলল। ললিতাদিত্যর বিশ্বাসঘাতকতা বাংলার মধ্যে ক্রোধ এবং কষ্টের তরঙ্গ ছড়িয়ে দিল। একদল বাঙালি গৌড় ছেড়ে কাশ্মীরে পৌঁছল হিন্দু দেবী শারদার মন্দিরে যাত্রার দিক দেখিয়ে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল বিষ্ণুর মূর্তি ভাঙা, যা দিয়ে ললিতাদিত্য গৌড়ের রাজার সঙ্গে তার ভাঙা শপথ নিয়েছিলেন। এই বাঙালি দল বিষ্ণুর মন্দিরে প্রবেশ করে একটি বিষ্ণুর মূর্তি ভাঙল, যেটি দিয়ে ললিতাদিত্য শপথ নিয়েছিলেন না। তবু প্রতীকী বার্তা স্পষ্ট হলো, বাঙালিরা আর অপরাধ এবং ভ্রান্তির সামনে চুপ থাকবে না। প্রহরীরা মন্দিরে প্রবেশ করে বাঙালি দলকে নির্মমভাবে হত্যা করল। সেই দিনের রক্ত একটি সংকেত দিল যে বাংলা এখনো মানুষ আছে যারা ন্যায়ের জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। মনে হলো যে ছেলেটির চারপাশের পৃথিবীতে সমস্যা ছিল না ভালো মানুষের অভাবের, কিন্তু ছিল না কেউ যে থাকতো ভালো মানুষকে রক্ষা করতে। ছেলেটি আর্য মন্দিরে ফিরে গেল এবং তার জীবন এবং বাংলার ইতিহাস পরিবর্তন করতে প্রার্থনা করল। তিনি বললেন, আমি কি একটি রাজ্য পেতে পারি? ছেলেটি বঙ্গের ভূমিতে যায়। সেখানে মানুষ আলোচনা করছে কে পারবে পরের রাজা হতে। বঙ্গের রাজ্য যদিও গর্বিত, কিন্তু একদম অস্থির এবং বিপজ্জনক অবস্থায় ছিল। ছেলেটি নিজেকে রাজা হওয়ার জন্য যোগ্য বলে ঘোষণা করল। মানুষের মন তার ঘোষণা শুনে আনন্দে ভরে গেল। মানুষ তাকে বঙ্গের রাজা হিসেবে নির্বাচিত করল। ষোড়শ শতকের বৌদ্ধ ইতিহাসকার তারানাথের অনুযায়ী একজন নাগিনী, যে আগের রাজার স্ত্রী ছিলেন, চাচ্ছিলেন যে বঙ্গের রাজ্য নিয়ে যে কেউ বসবে তাকে মারা হবে। নাগিনী ছেলেটির খানে প্রবেশ করেছিলেন, কিন্তু ছেলেটি জেগেছিলেন এবং প্রস্তুত ছিলেন। তিনি তার দণ্ড দিয়ে নাগিনীকে হত্যা করেছিলেন। তারানাথের গল্পকে প্রতীকীভাবে বোঝা যায়, দেখায় যে যেখানে আগের রাজারা লোভ এবং বিপদ থেকে নিজেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিল, সেখানে ছেলেটি তার মন এবং শরীরের শক্তি দিয়ে সফল হলো। মানুষ তাকে নাম দিল গোপাল, যার মানে মানুষের নির্দোষ রক্ষক। গোপাল এক মহাকাব্যিক জাতি নির্মাণ প্রকল্প শুরু করলেন। তিনি বঙ্গের রাজ্যকে একটি শক্তিশালী এবং সম্মানজনক সার্বভৌম রাজনৈতিক সত্তায় পরিণত করলেন বাংলার ভূমির মধ্যে। নতুন শক্তি এবং প্রচুর সম্পদ নিয়ে গোপাল বাংলা একত্রিত করলেন এবং শশাঙ্কের আগের ভূমিগুলো তার রাজ্যের মধ্যে যোগ করলেন। গোপালের রাজ্যের মধ্যে ছিল তার নিজের গ্রামের বরেন্দ্র, বাংলার হৃদয় গৌর, উর্বরবঙ্গের মাটি এবং মগধের এক অংশের সমতল। গোপাল তার রাজ্যকে অর্থনৈতিক এবং সামরিকভাবে মজবুত করলেন, যাতে পরের রাজ্যগুলো আক্রমণ করতে ভয় পায়। তার রাজ্য এতই শক্তিশালী হয়ে উঠল যে না যশোবর্মা না ললিতাদিত্য কেউই গোপালের রাজ্যের উপর আক্রমণ করার সাহস করল না। গোপাল তার রাজ্যকে আধ্যাত্মিকভাবেও উন্নতি করলেন। বৌদ্ধদের শিক্ষা এবং ধর্মচর্চার জন্য তিনি অদন্তপুরীর প্রতিষ্ঠা করলেন, যা পরবর্তীতে এক বিশাল শিক্ষার কেন্দ্র হয়ে উঠল। অদন্তপুরীর ভবিষ্যৎ ও মহিমা এটিকে প্রতিযোগিতায় নিয়ে আসে ভারতের সোনালী যুগের গুপ্ত সম্রাটদের তৈরি বিশাল নালন্দা বিহারের সঙ্গে। অদন্তপুরী তৈরি করে গোপাল একটি স্পষ্ট বার্তা দেন। তিনি চান তার রাজ্য হবে সেই সব মহান সাম্রাজ্যের চেয়েও বড় এবং গর্বিত। একটি রাজ্যের ভার কাঁধে নিয়ে গোপালের প্রয়োজন ছিল একজন রানী, যিনি হবেন তার সঙ্গী এবং পরবর্তী উত্তরাধিকারীর জননী। তাই গোপাল বিয়ে করলেন দেদ্দা দেবীকে। তিনি ছিলেন আরেক রাজার কন্যা। দেদ্দা দেবী তার পুত্রের জন্ম দেন ধর্মপাল। ধর্মপাল তার পিতা থেকে শিখছিলেন
সবকিছু। শুধু রাজার মতো রাজত্ব করার জন্য নয়, বরং তার পিতার চেয়েও বড় হওয়ার এবং প্রথম বাংলা সম্রাট গঠনের ইচ্ছায়। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক, সাবস্ক্রাইব, মন্তব্য এবং শেয়ার করতে ভুলবেন না। পরেরটিতে আবার দেখা হবে।